হ্যাঁ, এক এক করে আপনারা বলতে পারেন। স্যার, ল্যাগ্রেঞ্জেস ফর্ম অফ থিওরিয়াম আর কশিস ফর্ম অফ থিওরিয়াম, এই দুইটা একটু। ল্যাগ্রেঞ্জের ল্যাগ্রেঞ্জেস ফর্ম অফ থিওরেম না, ঠিক। ল্যাগ্রেঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার আর কশিস ফর্ম অফ রিমাইন্ডার, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ দিস রিমাইন্ডার দুইটাতে হচ্ছে মেইনলি প্রবলেম হইতেছে, মানে এটার অ্যাপ্লিকেশনটা বা একটা দুইটা এক্সাম্পল ম্যাথ দেখাইলে আর কি মানে ক্লিয়ার হয়ে যেত আচ্ছা বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি তাহলে। স্যার, ইউলার্স থিওরেম ইন হোমোজেনাস ফাংশনটা নিয়ে একটু প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এক এক করে বললে ভালো হয়, মানে একটা যেহেতু কোয়েশ্চেন পেয়েছি এটাকে অ্যাড্রেস করি। আর আপনারা চাইলে কিন্তু এই চ্যাটে আমাকে জানায় রাখতে পারেন কোয়েশ্চেন্স। আচ্ছা, প্রথমে একজন বলল টেইলর সিরিজের ক্ষেত্রে আমি একটু বই বের করতেছি সো দ্যাট আমি প্রবলেম পাই। হ্যাঁ, টেইলর সিরিজের ক্ষেত্রে আহ, আমাদের যে আইডিয়া সেটা হচ্ছে এফ অফ এক্স কোন একটা ফাংশন যদি থাকে, আমরা টেইলর সিরিজ নিয়ে কথা বলতেছি, তাহলে সেই ফাংশনটাকে আমরা এক্সপ্যান্ড করি। এন্ড এক্সপ্যানশনটা যে কোনো একটা পয়েন্ট এর রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি তাহলে জিনিসটা অনেকটা এরকম দেখতে হয়। এক সেকেন্ড প্লিজ। এফ অফ এ প্লাস এক্স মাইনাস এ, কোএফিসিয়েন্টটা হয় হচ্ছে এফ ড্যাশ অফ এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার এফ ডাবল ড্যাশ অফ a/2 ফ্যাক্টোরিয়াল এটসেট্রা। এখন এইটাকে যদি ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করেন, মানে জেনারেলি আমার ফাংশনটা ইটসেলফ যদি পলিনোমিয়াল না হয়, ফর এক্সাম্পল সাইন বা ট্যান বা এক্সপোনেনশিয়াল ফাংশন ইটসেলফ যদি পলিনোমিয়াল না হয়, তাহলে এইটার এক্সপানশন কখনো অ্যাকচুয়ালি ফাইনাইট এক্সপানশন হওয়ার কথা না। আর যদি পলিনোমিয়াল হয় তাহলে কখনো ইনফাইনাইট হওয়ার কথা না, ফাইনাইটই হবে। তো ধরেন আপনি যদি ই টু দি পাওয়ার এক্স টাইপ কাউকে এক্সপ্যান্ড করেন, তাহলে এখানে ফাইনাইট নাম্বার অফ টার্ম দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট করে দেন তাহলে কিছু এরর থাকবে। দ্যাট ইজ, অরিজিনাল ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু ই টু দি পাওয়ার এক্স এক্স ইকস টু ফর এক্সাম্পল 2 বসালে যে রেজাল্ট দেওয়া উচিত, রাইট হ্যান্ড সাইডে ফাইনাইট নাম্বার অফ টার্মস পর যদি কাট করে দেন and সেখানে যদি এক্স এর ভ্যালু 2 বসান, তাহলে রেজাল্টটা কাছাকাছি হয়তো যেতে পারে, বাট এক্স্যাক্টলি অ্যাকিউরেটলি অ্যাগ্রি করবে না। তো তারপর আমরা ফাইনাইট ফুরিয়ার এক্সপ্যানশন আসলে করি, এন্ড আমরা এইভাবে চিন্তা করি যে মেবি একটা টার্ম থেকে শুরু হয়ে আপ টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ এট এ বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস, এখানে এই জায়গায় এক্স এর পাওয়ার শুরুতে আসলে জিরো, সেই সেন্সে এই পর্যন্ত এন নাম্বার অফ টার্মস আছে আপ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস, আপ টু পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি যান তাহলে নাম্বার অফ টার্মস এখানে আসলে এন আছে। প্লাস বাদ বাকি যাদেরকে কেটে ফেললাম তাদের রিপ্রেজেন্টিং একটা টার্ম আমরা এখানে রিমাইন্ডার টার্ম বলি। সেই রিমাইন্ডার টার্মটা কত হবে, আমরা ক্লাসে ডিরাইভেশন দেখি নাই বিকজ আমাদের স্কোপের একটু বেশি বাইরে থাকে, বাট আমরা রিমাইন্ডার টার্মটা কি হবে সেটা কয়েকজন ম্যাথমেটিশিয়ান ক্যালকুলেশন করে প্রপোজ করছে। যেমন একটা হচ্ছে আহ ল্যাগ্রেঞ্জেরটা কোথায় গেল, এক সেকেন্ড প্লিজ। ল্যাগ্রেঞ্জের ফর্ম অফ রিমাইন্ডারটা এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জেস, এটার এক্সপ্রেশনটা আসে হচ্ছে এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন অফ এক্স প্লাস থিটা এইচ। আবার কশির একটা ফর্ম আছে, কশিস ফর্মটা হচ্ছে আর এন ইকুয়ালস টু এইচ টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান বাই
n-1 factorial into f nth derivative of x plus theta h। আরো ফর্ম আছে আসলে, আরো মাল্টিপল ফর্মস আছে, আমরা মূলত ক্লাসে এই দুইটা নিয়ে কথা বলছি। আর এই লোকটারই স্পেশাল কেস, যদি এক্স ইকস টু জিরো বসান তাহলে ম্যাকলরিনের ফর্ম আসে। আহ ম্যাকলরিনের ফর্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, সরি, এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টরিয়াল, জাস্ট এক্স এর ভ্যালু জিরো বসাই দিচ্ছি, থিটা এইচ। এখন এদের পরিচয়টা আসলে কি আগে একবার বলে ফেলছি ক্লাসেও যখন বলছিলাম যে আপনি যদি এরকম n-1 পাওয়ার পর্যন্ত আগান, এন্ড আগানোর পর, আচ্ছা এই যে আমি এখানে যে আচ্ছা এই এইচটার পরিচয় কি একটু খেয়াল করেন, এই যে এইচ টু দি পাওয়ার এন লিখছি, এইচ আসলে টেকনিক্যালি এই এক্স মাইনাস এটাকে মনে মনে এইচ, মনে মনে না আসলে এক্স মাইনাস এ কে এইচ ধরেন, তাহলে পুরো এক্সপ্রেশনের প্রত্যেকটা ইনক্রিজিং পাওয়ার যে টার্মটা সেটা এইচ এর ইনক্রিজিং পাওয়ারে চলে যায়। তখন এই এটাকেও সাবস্টিটিউট করে বেসিক্যালি এক্স মাইনাস এ যদি এইচ হয় তাহলে এক্স মাইন ওইটা তখন হচ্ছে এক্স এর টার্মসে, এইচ এর টার্মসে এক্সপ্রেস করা যায়, যখন এর চেহারাটা এরকম আসছে। তো যেটা বলতেছিলাম যে আপ টু n-1 পাওয়ার পর্যন্ত যদি ট্রাঙ্কেট করে ফেলি তাহলে বাকিটার একটা রিপ্রেজেন্টেটিভ। সো কয়েকজন ম্যাথমেটিশিয়ান প্রপোজ করছে ক্যালকুলেশনস করে যে বাকি সব টার্মের বদলে যদি একটা টার্মকে লিখি সো দ্যাট মোর অর লেস এফ এক্স এর এক্সপ্রেশনটা অ্যাকিউরেট থাকে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মোটামুটি অ্যাকিউরেটলি মেলে, সেটা মেলানোর জন্য এই সবাইকে রিপ্লেস করে একটা টার্ম আনলে টার্মটা কত হবে সেটা তারা প্রপোজ করছে, এরকম কিছু একটা যেখানে থিটার ব্যাপারে বলা হয় থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে কোন একটা ভ্যালু। সো এখন এখান থেকে প্রবলেম কিরকম আসতে পারে? সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম যেটা আসতে পারে যে একটা এফ অফ এক্স ফাংশন দেওয়া হলো, সে ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার এক্স, দিয়ে বললো এটাকে এক্সপ্যান্ড করো ল্যাগ্রেঞ্জের ফর্মে, অথবা এটাকে এক্সপ্যান্ড করো কশির ফর্মে, অথবা এটাকে এক্সপ্যান্ড করো ম্যাকলরিনের ফর্মে। বোথ কেসেই আপনি এই ডেরিভেটিভ গুলা বের করে, কোএফিসিয়েন্ট গুলা বের করে এই পর্যন্ত আসতেই পারবেন, যেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, এই নিয়মের অঙ্ক ইন্টারমিডিয়েটও থাকার কথা সম্ভবত ম্যাকলরিন সিরিজের। দেন একটা প্লাস আর এন লিখে দিবেন, ওয়্যার আর এন ইকুয়ালস টু কোয়েশ্চেনে যেই ফর্ম চাওয়া হয়েছে, ধরেন কোয়েশ্চেনে ল্যাগ্রেঞ্জ চাওয়া হয়েছে। সো আপনি যেটা করতেছেন যে এই পর্যন্ত ডেরিভেটিভ গুলার ভ্যালু বের করে মান বসে আপনি একটা সিকোয়েন্স লিখলেন, লিখে প্লাস লাস্ট একটা আর এন লিখে দিলেন, ওয়্যার আর এন ইকুয়ালস টু, তখন এই ফর্মুলায় চলে যাবেন এন্ড এই থিটার টার্মস এর রেজাল্টটাকে লিখে রাখবেন, থিটা আর এক্স এর টার্মস এর রেজাল্টটাকে লিখে রাখবেন। এখন অনেক সময় আসতে পারে, আর কি কি ভ্যারিয়েশন আসতে পারে এখানে, বেসিক্যালি এরকম আসতে পারে যে কোন একটা সার্টেন ফাংশন দিল, দিয়ে বললো যে এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করে এইরকম একটা রেজাল্ট আসে, থিটার ভ্যালুটা কত। ফর এক্সাম্পল আমি একটা একটা এক্সাম্পল এখানে এখন একটু লিখি, ফর এক্সাম্পল ইফ f of h equals to f of 0 plus h f dash 0 প্লাস এইচ স্কোয়ার বাই টু, এখানে লিখে দিতেছে বাট আসলে না লিখে দিলেও জানেন এটা ল্যাগ্রেঞ্জের ফর্মে, আপ টু ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত এক্সপ্যান্ড করে বাকিটাকে রিমাইন্ডার টার্মস লিখে দিতেছে ফর 0 <🡪 θ < 1। তো কোয়েশ্চেন বলতেছে ফাইন্ড থিটা when h equals to 1, আর কোয়েশ্চেনে গিভেন হচ্ছে এফ অফ এক্স কে ছিল, উত্তর হচ্ছে 1 - x⁵ সো এইরকম প্রবলেম যদি দেয় তাহলে এইটা আসলে টেকনিক্যালি সহজ, মানে ইনফ্যাক্ট এরকম একটা অঙ্ক যদি পরীক্ষা আসে, কেউ যদি রিভাইজ করে নাও আসে, কেউ যদি এই চ্যাপ্টারটা পড়াশোনাই করে নাও আসে, তাও এই অঙ্কটা পারবে। এফ অফ এক্স গিভেন, সো f(0), f'0, f ডাবল ড্যাশের এক্সপ্রেশন, সেখানে এক্স এর জায়গায় থিটা এইচ বসায় দিলে এই পুরাটা একটা ইকুয়েশন ফর্ম করবে, সেই ইকুয়েশন থেকে সলভ করে থিটা বের করবে। সো এইরকম টাইপ অঙ্ক দিলে জিনিসটা আরো সহজ। তো মোস্টলি আমি যেটা দেখতেছি যে এই টপিকের উপর বেস করে দুই রকম প্রবলেমই তাহলে থাকতে পারে। একটা হচ্ছে একটা ফাংশন দিয়ে বলতে পারে এক্সপ্যান্ড করো, আর একটা হচ্ছে একটা ফাংশন দিয়ে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারে এখান থেকে থিটা বের করো।
কিন্তু আমরা কিছু এক্সপেনশন করার সময় এই ফর্মগুলাকে ইউজ করছি কিভাবে, ওগুলো একটু এক্সেপশনাল অঙ্ক। ওই অঙ্কগুলো কি রকম একটু খেয়াল করেন। ফর এক্সাম্পল, আমার যতটা মনে পড়ে যে লগের একটা প্রবলেম, লগ 1 + x এর একটা এক্সপ্রেশন আমরা করছিলাম। সো লগ 1 + x হোক বা অন্য কোনো এক্সপ্রেশন হোক, অনেক সময় কোয়েশ্চেনে এটা ডিমান্ড করে, বা কোয়েশ্চেনে ডিমান্ড না করলেও এটা এক্সপেক্টেড থাকে যে ওর যে ইনফাইনাইট সিরিজ আসলেও এক্সিস্ট করে, এইটা বের করতে লাগে কোয়েশ্চেনে। সো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে প্রথম কয়েকটা টার্ম আপনি লিখলেন, ডেরিভেটিভ নিয়ে নিয়ে n-1 পর্যন্ত একটা ট্রেন্ড সেট করে আপনি 3-4টা টার্ম ম্যানুয়ালি বের করলেন, একটা জেনারেল এক্সপ্রেশন n-1 পাওয়ারের টার্মটা লিখলেন। লেখার পর আহ, হতে পারে যে ফাইনালি এটা যে আসলে একটা ভ্যালিড এক্সপানশন, সেটার একটা প্রুফ হচ্ছে যে আপনার এখানে যে আর এন টার্মটা আসবে, এই টার্মটা যদি এই টার্মসটা টেন্স টু জিরো হওয়া লাগে অ্যাজ এন টেন্স টু ইনফাইনাইট। এই লজিকটাও ক্লাসে এক্সপ্লেইন করছিলাম, আমি আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে, আহ, ধরেন অ্যানালিটিক্যালি আমরা এরকম অ্যানালাইসিসে, ম্যাথমেটিক্যালে, মানে সরি, রিয়েল অ্যানালাইসিসে আমরা অনেক সময় এরকম কাজ করি। ধরেন লগ এক্স এর আসল ধারাটা কি, যদ্দূর মনে পড়ে x - x² + x³/3 - এখন এইটার কোন একটা আর এন এক্সপ্রেশন আসলো, আর এর আগ পর্যন্ত আপনি x⁻n - 1/n - 1 প্লাস বা মাইনাস -1 সম্ভবত এন এন আসে। So, এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই আর এন রিপ্রেজেন্ট করতেছে দুনিয়ার আরো অসীম সংখ্যক পদ, x⁻n থেকে শুরু করে x⁻∞ পর্যন্ত। এখান থেকে যত এক এক করে টার্ম আপনি এই দলে রেখে আর এন এর ভাগ কমাইতে থাকবেন, তত আর এনটা যদি কমতে কমতে জিরো না হয়, বা কমতে কমতে জিরো হওয়াতে অন্য যে কোনো কিছু প্রডিউস করে, এর মানে দাঁড়াবে এখানে টার্ম আনতেই থাকবেন কিন্তু যোগফল আর শেষ হবে না। এটাকে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি যে একটা এক্সাম্পল ধারা দেখাই, ধরেন 1+½ +1/4 + 1/8। এই ধারাটাতে এই শেষ এনতম পদটা হয়তো বা এরকম 1/2 টু দি পাওয়ার n আকারের। এই 1/2 টু দি পাওয়ার n এটার নাম দিলাম সে আর এন। এইটা টেন্স টু যদি জিরো না হয়, অ্যাজ এন টেন্স টু ইনফাইনাইট, এর মানে হচ্ছে এই টার্মটা ছোট থেকে ছোটতর হতে হতে জিরো পর্যন্ত চলে যাবে না। তার মানে এই অসীম তক সমষ্টিটা কোনো ফাইনাইট রেজাল্ট আসার কোনো চান্স তখন থাকবে না। ধরেন কথা কথা আর এন টেন্স টু যদি 5 হইতো, অ্যাজ এন টেন্স টু ইনফাইনাইট, এর মানে দাঁড়িয়ে একদম লাস্টে গিয়ে 5+5+5, অসীমে গিয়ে অসীম সংখ্যক 5 যোগ হচ্ছে। তো অসীম সংখ্যক 5-এর যোগফলে লেজের যোগফলই খালি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আগে তো আরো টার্ম আছে। সো এইটা হওয়াটা ম্যান্ডেটরি। এই জন্য আমরা কোনো কোনো অঙ্ক ক্লাসে যখন পড়াইছি এরকম করছি যে ল্যাগ্রেঞ্জের ফর্মে বা কশির ফর্মে আর এনটাকে এনে সেটা টেন্স টু জিরো দেখাইছি অ্যাজ এন টেন্স টু ইনফাইনাইট। এটা যদি আপনি দেখাইতে নাও পারেন, মেজরিটি অংশ হচ্ছে সিরিজ এক্সপানশন এসে পড়বে। সো ধরেন আপনাকে একটা 10 মার্কের কোয়েশ্চেন দেওয়া হইলো, তাতে অ্যাটলিস্ট 7 আপনি পেয়ে যাবেন যদি এরকম ভাবে সিকোয়েন্সটাকে রেডি করতে পারেন। আর ওই যে আর এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফাইনাইট, ওইটা দেখাতে পারলে পুরো 10-এ 10 পাবেন, ওটা দেখাইতে না পারলে হয়তো বা 2 বা 3 মার্কস একটু কম দিতে দেওয়া হতে পারে। আর অনেক ক্ষেত্রে এমনকি কোয়েশ্চেনে এটা চাওয়াও হয় না, যখন কোয়েশ্চেনে চাওয়া হয় না তখন অনেক সময় এটা না দিলেও ফুল মার্কস পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব, যেহেতু আইডিয়াটা এক্সিস্ট করে, হাতে সময় থাকলে, না থাকলে, শর্ট থাকলে আর এন এর ব্যাপারটা হ্যান্ডেল করার দরকার নেই, কিন্তু যদি সময় থাকে তাহলে দিয়ে দেন। আর যদি কোয়েশ্চেনে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে যে এই জিনিসটা করে দেখা যাবে, তাহলে তো আপনার হাত পা বাঁধা, আপনি বাধ্য। আমি বলতেছি ধরেন কোয়েশ্চেন আলাদা করে বলে নাই, খালি বলছে যে tan−1x কে এক্সপ্যান্ড করো ইনফাইনাইট ধারায়। আপনি তখন তাড়াহুড়া না থাকলে আর এন এর টেন্স টু জিরোর ব্যাপারটা দেখায় ফেলেন। তাড়াহুড়া থাকলে কোনো একটা জেনারেল এনতম পদ পর্যন্ত দেখায় প্লাস ডট 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 আপ টু ইনফাইনাইট লিখে দিয়েন, তাহলেই হবে। মানে তাতে বেশিরভাগ মার্কসই পেয়ে যাবেন। তো যিনি প্রশ্ন করছেন উনি কি অ্যান্সার পেয়েছেন, বা আপনার কি আরো আরো কিছু লাগবে, নাকি আপনি যা চেয়েছেন সেটা পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ফাইন। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছে অয়লার, একটু রিপিট করবেন প্লিজ কোয়েশ্চেন, অয়লারের ব্যাপারে কিছু একটা কোয়েশ্চেন করেছিলেন। স্যার অয়েলার্স থিওরেম ইন হোমোজেনাস ফাংশন, মানে এটা পার্শিয়াল ডেরিভেটিভের সাথে স্যার কানেকশনটা ছিল ওইটা। ও, মানে আপনি কি থিওরিটাই একটু আরেকবার রিপিট করতে বলতেছেন, নাকি প্রবলেম দেখতে চান আরো কয়েকটা?
স্যার থিওরিটা একটু রিপিট করে একটা দুটো আচ্ছা প্রবলেম দেখালে আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা, ভালো হয়। ফাইন ফাইন। আমি একদম থিওরি, আমি ওই ওই ক্লাসের রেকর্ডিংটা যে দিয়ে রাখছি ওটা কি দেখছেন আপনি, বা ক্লাসে অ্যাটেন্ড করছিলেন? ও না স্যার, ওই ক্লাসটা আসলে দেখা হয়নি। আচ্ছা, ওইখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটার প্রুফ আছে, আর ওইখানে পুরাটা একদম প্রুফ সহ যেহেতু দেখাইছি, আপনি ওই ভিডিওটা একটু দেখে নেন। আমি রিকোয়েস্ট করবো, কারণ আদারওয়াইজ একদম একই জিনিস আমাকে আরেকবার রিপিট করতে হবে। তো আমি আপনাকে ব্রিফলি খালি জিনিস, ওয়ার্কিং আইডিয়াটা বলতেছি, হ্যাঁ। এক সেকেন্ড প্লিজ। ওয়ার্কিং আইডিয়াটা হচ্ছে, প্রথমত এফ অফ এক্স ওয়াই, ধরেন আরো ভ্যারিয়েবল থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, মনে করেন আহ, কিছু একটা ফাংশন দেয়া আছে। আমি একটা এক্সাম্পল ফাংশন লিখতেছি, হ্যাঁ। সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর। যদি আপনি দেখেন ফাংশনটাকে, এই এক্স এর জায়গায় টি এক্স, ওয়াই এর জায়গায় টি ওয়াই, জেড এর জায়গায় টি জেড বসানোর পর যদি দেখেন কি হচ্ছে, আমি এই এক্সাম্পলটার জন্য করে দেখাই জিনিসটা। সো উপরে টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই নিচে টি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর, টি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, টি টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর। উপর থেকে সলিড একটা টি স্কোয়ার কমন যায়, নিচে থেকে সলিড একটা টি টু দি পাওয়ার ফোর কমন যায়। তাহলে ভেতরে যেটা পড়ে থাকে সেটা এক্স্যাক্টলি অরিজিনাল যে ফাংশনটা ছিল সেটাই। তাতে আমরা দেখতে পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এফ অফ এক্স ওয়াই জেড, এরকম একটা সিচুয়েশন আসতেছে। সো যে কোনো একটা ফাংশন, এফ অফ এক্স ওয়ান থেকে এক্স এন মতো এন সংখ্যক ভ্যারিয়েবল যদি থাকে, এবং সেখানে যদি প্রত্যেকটা ভ্যারিয়েবলের জায়গায় তার টি টাইমস মাল্টিপল বসায় দেন, এবং তাতে যদি দেখেন যে কোন একটা টি টু দি পাওয়ার কে এফ অফ এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত আসছে, সো প্রতিটা ভ্যারিয়েবলের জায়গায় তার টি মাল্টিপল বসায় দিচ্ছেন, তাতে একটা সলিড টি এর পাওয়ার কমন আসছে। এরকম ফাংশনকে আমরা বলি হচ্ছে হোমোজেনাস ফাংশন। আর এই যে টি এর মাথায় যে পাওয়ারটা আসছে এটাকে বলি আমরা হচ্ছে অর্ডার। কোনো কোনো জায়গায় ডিগ্রি বলে হোমোজেনাস ফাংশন অফ, ডিগ্রিটা বোধহয় মোর লজিক্যাল সেন্স মেক করে, ডিগ্রি কে। এইরকম এইরকম কোন ফাংশনের জন্য অয়লার সাহেব বলছেন, যদি কোনো ফাংশন হোমোজেনাস হয় তাহলে অয়লার বলছেন যে সেই ফাংশনের জন্য এক্স টাইমস এফ অফ ডেল এফ বাই ডেল এক্স, ওয়াই টাইমস ডেল এফ বাই ডেল ওয়াই, জেড টাইমস ডেল এফ বাই ডেল জেড। অর্থাৎ আমাদের এই এক্সাম্পলের জন্য বোধহয় সবচেয়ে ভালো হইতো এক্স ওয়ান ডেল এফ বাই ডেল এক্স ওয়ান, এক্স টু ডেল এফ বাই ডেল এক্স টু, এক্স থ্রি ডেল এফ বাই ডেল এক্স, যত ভ্যারিয়েবল আছে হবে আপ টু শেষ মাথা পর্যন্ত যাব। সো এক্স এন ডেল এফ বাই ডেল এক্স এন, এই লোকটা ইকুয়াল টু হবে হচ্ছে এন টাইমস এফ, সরি কে টাইমস এফ, যেখানে কে এর পরিচয়টা হচ্ছে এই ডিগ্রি। অর্থাৎ আমার এই এক্সাম্পল অঙ্কটা যেহেতু হোমোজেনিটির শর্ত পূরণ করছে, ওর জন্য যদি আমি হোমোজেনাস ফাংশনের এই ব্যাপারটা অ্যাপ্লাই করি, তাহলে ওর জন্য রেজাল্টটা হবে হচ্ছে এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ বাই ডেল জেড ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস টু ইন্টু এফ। আপনি যদি আসলেই কষ্ট করে করে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করেন, বের করার পর যদি আপনি যোগ করেন 5 পাতা ক্যালকুলেশন করার পর, তাহলে এক্স্যাক্টলি এটাই আসবে। অয়লার সাহেব বলছে ক্যালকুলেশনটুকু করা লাগবে না, সরাসরি এটাকে রেজাল্ট হিসেবে ইউজ করতে পারেন। আর এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে হোমোজেনাস ফাংশন আমরা কাকে বলি চিন্তা করে দেখেন। হোমোজেনাস ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝি হচ্ছে সুষমভাবে বিন্যস্ত, যেমন হোমোজেনাস মিশ্রণ, সমসত্ব মিশ্রণ সম্ভবত বলে কেমিস্ট্রিতে, হোমোজেনাস সলিউশন। সো প্রতিটা টার্মের অর্ডার এখানে দেখেন, ধরেন একটা ফাংশন চিন্তা করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার। এই ফাংশনের প্রতিটা টার্মের ইন্ডিভিজুয়াল অর্ডার টু, সুষমভাবে পাওয়ার এভরি টার্মে সেম। এইটা এমন একটা ফাংশন যেখানে এক্স ওয়াই জেড এর জায়গায় সবগুলো টি এক্স টি ওয়াই টি জেড বসালে একটা সলিড টি স্কোয়ার বাইরে আসবে। এবং টি এর কত পাওয়ার বাইরে আসতেছে, উত্তর হচ্ছে প্রতিটা পদের পাওয়ার যত, বা প্রতিটা পদের ডিগ্রি যত। সো এই জন্যই এইরকম ফাংশনকে আমরা হোমোজেনাস বলি। কিন্তু আপনি বলতে পারেন যে তাহলে এত টি এক্স টি ওয়াই এইসব দিয়ে টেস্ট করা দরকার কি? চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় ডিগ্রি সেম। আপনি দেখতে পারেন যে এই ফাংশনটার দিকে তাকায় যে এটা হুট করে বোঝা যায় না যে এই ফাংশনটা সব টার্মের ডিগ্রি সেম, কারণ লব হরে আছে, আলাদা করে টার্ম আছে। আবার অনেক উদ্ভট চেহারার ফাংশন হইতে পারে। ফর এক্সাম্পল আমি একটা ফাংশনের এক্সাম্পল দেই।
এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লন এক্স বাই ওয়াই। এইটা দেখলে হুট করে বুঝাই যায় না যে এটা আসলে একটা হোমোজেনাস ফাংশন, কিন্তু আপনি যদি টেস্ট করেন এফ অফ টি এক্স টি ওয়াই, একটু অভিজ্ঞ যারা তারা দেখলে বুঝবে অফকোর্স, মানে বোঝা যাবেই না তা না, আমার ল্যাঙ্গুয়েজটা বোধহয় ঠিক ছিল না, কিন্তু অনভিজ্ঞদের জন্য এটা হুট করে দেখে বোঝা ডিফিকাল্ট যে এই টার্মটা হোমোজেনাস বা এর সবগুলো টার্মের ডিগ্রি যে সেম। সো এইভাবে যদি আমি মান বসাই তাহলে দেখেন এই ভেতরের টার্মের টি দুটা কাটা যায়, আর বাইরের টি স্কোয়ারটা থেকে যায়, একটা সলিড এক্স স্কোয়ার লন এক্স বাই ওয়াই থেকে যায়, তার মানে টি স্কোয়ার ইন্টু অরিজিনাল যে এফ অফ এক্স ওয়াই ফাংশন। তাহলে এই ফাংশনের ডিগ্রি হচ্ছে 2 এবং এটা একটা হোমোজেনাস ফাংশন। আর যদি এখন এই ফাংশনটার জন্য প্রবলেম কি কি আসছে, প্রবলেম এখান থেকে অনেক টাইপের প্রবলেম হইতে পারে। একটা টাইপ হইতে পারে যে সরাসরি এই ইকুয়েশনটা প্রমাণ করতে দিল, একটা ফাংশন দেয়া আছে আর কিছু বললো না, বললো যে এই ইকুয়েশনটা প্রমাণ করো। আপনি এরকম কিছু বললে আপনার কাজ হবে হচ্ছে আগে হোমোজেনিটি চেক করা, হোমোজেনাস হইলে অয়লারের ফর্মুলাটা অ্যাপ্লাই করা, তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। অনেক সময় এটা এত স্ট্রেট ফরওয়ার্ড হয় না, বিশেষ করে ট্রিগোনোমেট্রি ইনভলভ যদি থাকে, তাহলে 2-4 লাইনে আরো কিছু ক্যালকুলেশন হয়। আবার অনেক সময় এমনও হইতে পারে যে সরাসরি ফাংশনটা এইভাবে, সরাসরি যে ফাংশনটা সেটা হোমোজেনাস না, ওইটা আমরা পরে দেখতেছি। আবার অনেক সময় এরকম প্রবলেম থাকতে পারে যে এরকম একটা ফাংশন দিয়ে বললো অয়লার ইকুয়েশন ভেরিফাই করো। সো যদি অয়লার ইকুয়েশন অ্যাপ্লাই করে সরাসরি কিছু বের করতে বলতো তাহলে রেজাল্টটা হয়তো এরকম যে এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস, এটা দুই ভ্যারিয়েবল, সো ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে, যেহেতু এখানে টি এর পাওয়ার 2 আসছে, সো 2 ইন্টু এফ, মানে হচ্ছে 2x স্কোয়ার লন এক্স বাই ওয়াই। এরকম একটা কিছু হইতে পারে যদি অ্যাপ্লাইং, শেষ করিনি কথাটা, অ্যাপ্লাইং অয়লার্স থিওরেম। আবার অনেক সময় এরকমও হইতে পারে যে ভেরিফাই অয়লার্স থিওরেম। তখন আবার এই এক লাইনে লিখে দিলে হবে না, এইটাই ভেরিফাই করতে বলছে, তার মানে লেফট সাইডটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, রাইট সাইডটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ অয়লার থিওরেম সত্য হইলে যেই দুইটা লোককে সত্য হওয়া উচিত তারা যে আসলেই সত্য ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখাইতে হবে। তো সেটাও যদি আমরা চিন্তা করি, মানে সেটার সলিউশনটা ফর্মালি যদি করি, প্রথমে লাইনে চেক করলাম, বললাম যে এটা তার মানে আসলেই হোমোজেনাস অফ ডিগ্রি 2। সো এইবার আমরা টার্ম গুলা বের করি। So আমার ডেল এফ বাই ডেল এক্স লাগবে, ডেল এফ বাই ডেল ওয়াই লাগবে। সো ডেল এফ বাই ডেল এক্স যদি এই ফাংশনে করি, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো, এক্স স্কোয়ার ইন্টু লন সামথিং এর ডেরিভেটিভ 1/something ইন্টু সেই সামথিং এর ডেরিভেটিভ আবার এক্স এর রেসপেক্টে করতে হবে, সো 1/y। ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, এক্স স্কোয়ার ইন্টু লন এর ডেরিভেটিভ শেষ হয়েছে, এবার লন কে ফিক্স রাখবো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এখন যদি সিম্পলিফাই করি, এই ওয়াইটা আর এই ওয়াইটা ক্যান্সেল হয়ে যায়, আর এক্স স্কোয়ার বাই নিচে একটা এক্স আছে, so শুধু একটা এক্স প্লাস 2x লন এক্স বাই ওয়াই গেল। আমার ডেল এফ বাই ডেল ওয়াইটাও লাগবে। সো এক্স স্কোয়ার তো কনস্ট্যান্ট, যেহেতু ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি, লনের ডেরিভেটিভ 1/x/y ইন্টু এক্স বাই ওয়াই ডেরিভেটিভ এক্সটা কনস্ট্যান্ট মাইনাস 1/y স্কোয়ার। সো এইটা এক্সপ্রেশনটা সিম্পলিফাই করলে কি আসে, এই নিচের এক্স উপর এক্স কাটা যায়, বাইরে একটা মাইনাস দিয়ে এক্স স্কোয়ার, আর এই ওয়াই এইখানে একটা এক্সট্রা ওয়াই থেকে যায়। সো আমার এখন লেফট হ্যান্ড সাইড যা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই। সো এক্স তার সাথে এই পুরাটা গুণ করতে হবে, আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার লন এক্স বাই ওয়াই, আর ওয়াই ইন্টু এই পুরাটা, সো মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, তার সাথে একটা ওয়াই মাল্টিপ্লাইড, ওয়াই ওয়াই কাটা যায়, মাইনাস এক্স স্কোয়ার থাকে, সে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার লন এক্স বাই ওয়াই, এটা এক্স্যাক্টলি 2f(x/y)। সো এইভাবে এসে আপনি প্রমাণ করে বললেন যে প্রমাণিত যে অয়লার ইকুয়েশন এই পার্টিকুলার ফাংশনের জন্য আসলেই সত্য। এই জাতীয় প্রবলেমস, মানে প্রবলেমের ভ্যারাইটি মূলত এই অয়লার ইকুয়েশনের সেন্টার করেই ঘুরে ঘুরে। আর আরেকটা কেসের কথা বলছি যেখানে হইতে পারে যে আপনাকে এমন কোনো ফাংশন দেওয়া হইলো, সে ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস
2y প্লাস 3z বাই x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 প্লাস z টু দি পাওয়ার 8 রুট ওভার এই ফাংশনটা ইউ অ্যাজ এ ফাংশন অফ যদি চিন্তা করি, কোয়েশ্চেন শেষ করিনি, শো দ্যাট এটা গিভেন, শো করতে হবে x del f by del x প্লাস y del f by del y প্লাস z del f by del z প্লাস 3 tan u ইকুয়ালস টু 0। সো এই এই বিশ্রী ফাংশনটা ডেল এফ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল এগুলো বের করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আমরা একটা হিন্ট পাচ্ছি এটার এক্সপ্রেশন দেখে যে অয়েলার্স ইকুয়েশন ইউজ করা লাগতে পারে, বাট প্রবলেম হচ্ছে ইউ অফ এক্স ওয়াই হোমোজেনাসই না। তো আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করতে পারি এফ অফ এক্স ওয়াই, যেটা হচ্ছে সাইন ইউ। এই সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসতেছি, তাতে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে এক্সপ্রেশনটা সেটা চেহারা দেখে আমরা বুঝতে পারতেছি এটা আসলে হোমোজেনাস ফাংশন। উপরে সবার ডিগ্রি 1, নিচে সবার ডিগ্রি আসলে টেকনিক্যালি 8/2 4। সো সাইন ইউ যে লোকটা, সেই লোকটা একটা হোমোজেনাস ফাংশন, এক্স প্লাস 2y প্লাস 3z ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার। সো অরিজিনাল ফাংশন ইউ এর জন্য না হইলেও এই এফ ফাংশনের জন্য আমরা যদি আহ আচ্ছা কোয়েশ্চেনে এই প্রত্যেকটা জায়গায় আমি ভুলে এফ লিখছি, তাই না? কারণ মূল ফাংশনটা ছিল ইউ। তাহলে অয়লার ইকুয়েশনে এফ লিখতে লিখতে মনের ভুলে এফ চলে আসছে, এটা হবে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স, যেটা বলতেছিলাম। সো ইউ ফাংশনের জন্য অয়লার অ্যাপ্লাই করা যাচ্ছে না কারণ সে হোমোজেনাস না, কিন্তু আমি সাইন ইউ কে আরেকটা নাম ধরলাম এফ, এবং এই এফটা আপনি যদি এখন এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল এখানে হওয়ার কথা, সো তিনটা, এই লোকটার এখানে যদি আপনি এফ অফ টি এক্স টি ওয়াই টি জেড বসান, তাহলে আসতেছে হচ্ছে উপর থেকে টিটা কমন নিয়ে ফেললে থাকবে এক্স প্লাস 2y প্লাস 3z, আর নিচে থেকে যদি টি টু দি পাওয়ার 8 রুটের ভিতর কমন আসে বাইরে চলে আসে সেটা টি টু দি পাওয়ার 4 হয়, রুটের ভিতর এক্স টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 8 জেড টু দি পাওয়ার 8, আলটিমেটলি টি এর পাওয়ার -3 আসতেছে এবং এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড আসতেছে, তার মানে হোমোজেনাস ফাংশন। সো এক লাইনে লিখে দিব যে হোমোজেনাস অফ ডিগ্রি -3। তাহলে অ্যাপ্লাইং অয়লার্স ইকুয়েশন আমরা পাচ্ছি কি, অয়লার্স থিওরেম। আপনারা আবার এইসব শর্টকাট করেন না, হ্যাঁ। তাহলে আমি এফ ফাংশনের জন্য পাচ্ছি এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ বাই ডেল জেড ইকুয়ালস টু -3 টাইমস দ্য মেইন ফাংশন। এখন সব জায়গায় যদি এফ এর এক্সপ্রেশন বসাই দিই, এফ এর পরিচয় হচ্ছে সাইন ইউ, তাহলে ডেল সাইন ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু কি হবে? আপাতত কজ ইউ হবে ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, চেইন রুল বলতেছে। একইভাবে ডেল এফ বাই ডেল ওয়াই কি হবে? ডেল সাইন ইউ বাই ডেল ওয়াই হুইচ ইজ কজ ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। লাস্টের টার্মটাও সিমিলার হবে, জেড কজ ইউ ডেল ইউ বাই ডেল জেড। রাইট সাইডে -3, এফ এর জায়গায় লিখবো হচ্ছে সাইন ইউ। এখন যদি আপনি কজ ইউটা কমন নিয়ে রাইট সাইডে ভাগ করে পাঠায় দেন তাহলে পেয়ে যাচ্ছেন এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু রাইট সাইডে আসতেছে হচ্ছে -3 সাইন ইউ বাই কজ ইউ, মানে -3 ট্যান ইউ, সেটাকে লেফটে নিয়ে আসলেই প্রমাণটা হয়ে যাচ্ছে। সো এইভাবে আসলে এই টাইপের প্রবলেমও থাকতে পারে যেখানে ডাইরেক্ট অরিজিনাল ফাংশনটা হোমোজেনাস না, সো ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছেন না ইকুয়েশন ইকুয়েশন, কিন্তু পরোক্ষভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন। যিনি প্রশ্ন করছেন আপনি কি ওকে, আপনি কি অ্যান্সার পাইছেন বা আপনার কি হচ্ছে এতে? স্যার বুঝেছি স্যার, এই টাইপ ম্যাথ আসলে স্যার পারবো আশা করি। থ্যাংক ইউ। আচ্ছা, এবং থিওরেমটার প্রুফটা কি বা আরো কিছু ডিটেল যদি চান আপনি কাইন্ডলি ভিডিও রেকর্ডিংটা রয়ে গেছে, ওই ক্লাসটা আমরা অনলাইনে নিছিলাম, সো রেকর্ডিংটা একটু দেখে নিন। ওকে স্যার। আরেকজন মেসেজে স্যার কাইন্ডলি যদি ইপসাইলন ডেল্টা টপিক থিওরি প্লাস একটা এক্সাম্পল রিপিট করলে ভালো হয় আমাদের মাইক্রোফোন। আচ্ছা, ইপসাইলন ডেল্টা তো সেই প্রথম সিটির টপিক, মানে আজকের ক্লাসটা ডেডিকেটেড টু আগামীকালকের পরীক্ষা। সো আগামীকালকে তো আমার মনে হয় না যে ইপসাইলন ডেল্টার কোনো টপিক আসলে আছে। যিনি প্রশ্ন করছেন, আহ
রাফসান মারুফ নামে একজন প্রশ্ন করছেন, কিন্তু ওনার আবার মাইক্রোফোনটাতে প্রবলেম। তো মারুফ, আমার মনে হয় আপনি বোধহয় অ্যান্সার পাইছেন। ইপসালন ডেল্টা নিয়ে কথা বলা যাবে, নো প্রবলেম, কিন্তু আগামীকালকের পরীক্ষার জন্য তো সেটা আসলে টপিকে নাই। আপনার যদি আমার অ্যান্সার মানে আমি, আপনি যেহেতু মাইক্রোফোনের প্রবলেম অ্যান্সারও করতে পারতেছেন না, যদি আপনার স্টিল কোনো ইস্যু থাকে আমাকে জানাতে পারেন, আদারওয়াইজ আমি ধরে নিচ্ছি যে আমি আপনার কোয়েশ্চেনটা ওই সেন্স ইগনোর করলাম যে আজকে টপিকে পড়তেছে না। আর হাসিবুর রহমান প্রশ্ন করছে যে টোটাল ডেরিভেটিভটা একটু আচ্ছা, টোটাল ডেরিভেটিভ, আচ্ছা, আমরা আহ, দেখেন, ধরেন এমন একটা ফাংশন আছে যার সারফেসটাকে ড্র করলাম আমরা। এটা নিয়ে এই কথাটা কয়েকবার বলা হয়েছে বোধহয় ক্লাসে আপনাদেরকে, যে আমরা কোন একটা 2D তে একটা কার্ভ যদি ড্র করি, ইনফাইনাইট কার্ভ, এখানে অ্যারো দিলে বোঝা যায় যে ইনফাইনাইট এক্সটেন্ড হচ্ছে, আর ফাইনাইট কার্ভ বুঝি, কিন্তু সারফেস ইনফাইনাইটে যে এক্সটেন্ড হচ্ছে এটা বোঝানো ডিফিকাল্ট অ্যারো দিয়ে। আবার এইভাবে কেটে ফেলার মানে হচ্ছে আমি এখানে ক্রস সেকশন ফাইনাইট করে দিছি। সো আমরা বলতে পারি যে তাহলে এটা না আঁকলেই হয়, না আঁকলে আবার বুঝাই যাবে না যেটা আদৌ সারফেস। সো 2D তে 3D ড্র করতে চেষ্টা করার কিছু লিমিটেশনস আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা যে একটা ইনফাইনাইট সারফেসও যদি হয়, ড্র করতে গিয়ে আমাকে এরকম একটা ফাইনাইট সেগমেন্ট আঁকতে হয় জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য যে জিনিসটা কি। তো ধরা যাক এরকম একটা সারফেস আমাদের হাতে আছে, ইনফ্যাক্ট আমি আরো একটু বড় করে সারফেসটা ড্র করতে চাই। ধরেন এরকম একটা সারফেস আমাদের হাতে আছে, যে সারফেসের ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু এফ অফ এফ অফ এক্স ওয়াই। সো দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস, দিস ইজ জেড এক্সিস। এখন ধরেন আপনি কোন একটা পয়েন্ট এ কমা বি তে আছেন, যেই যেই পয়েন্টের উপর হাইটটা হচ্ছে এরকম একটা কোথাও, এইটা হচ্ছে আপনার আহ, এই পয়েন্টটা যেহেতু এইরকম একটা ডিরেকশনে আছে, সো এটার করেসপন্ডিং জেডটা দেখাতে গেলে এই জায়গায় সেই জেড এর ভ্যালুটা, দিস ইজ দ্য হাইট সি। সো সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এফ অফ এ বি। এখন এখান থেকে আমরা আহ, এটা শুধু ড্র করে বোঝানো ডিফিকাল্ট, হয়তো ফিজিক্যালি সামনে থাকলে হাতটা নেড়ে টেড়ে একটু ভালো বোঝানো যেত। আমরা এই পয়েন্ট থেকে এক্স এক্সিস এর প্যারালালে কিছুটা ডিস্টেন্স আসবে। এই এক্স এক্সিস এর প্যারালালে আসার কারণে যেটা হচ্ছে, ওয়াই এর কোনো চেঞ্জ এই লাইন বরাবর আগানোর সময় হচ্ছে না। সো এই শুধুমাত্র এক্স ডিরেকশনে আসার কারণে কার্ভের উপর করেসপন্ডিং হাইটটা কার্ভ বরাবর হয়তো বা এখানে গিয়ে পৌঁছাইছে মেবি, এই অ্যারো বরাবর ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালুটা হচ্ছে এটা। সো এই যে এইখান থেকে আপনি অরিজিনালে থেকে ডেল জেড একটু সেটা, এখানে ড্রয়িং আমি এমনভাবে করছি যেন বাড়ছে, এটা কমতেও পারতো। সো এখানে একটা ডেল্টা জেড পাচ্ছেন। এই ডেল্টা জেড এর ভ্যালুটা কমপ্লিটলি এক্স এর চেঞ্জের কন্ট্রিবিউশন, কারণ কোনো ওয়াই এর চেঞ্জ আসলে আপনার মুভমেন্টের জন্য হয় নাই। আবার এই পয়েন্ট থেকে আপনি এখন যে পয়েন্টে পৌঁছালেন, সেই পয়েন্ট থেকে আপনি আবার কিছুটা ডানে ওয়াই এক্সিস বরাবর মুভ করলেন, ধরেন অ্যাজ ইফ এখান থেকে আপনি এখানে আসছেন। সো করেসপন্ডিং হাইটটা মনে করেন এটা। তো তাতে দেখা গেল যে আপনার কার্ভ বরাবর আগানোর কারণে এই পরিমাণ ডেল্টা জেড তৈরি হইল। আগের ডেল্টা জেড এর নাম দিলাম ডেল্টা জেড ওয়ান, এখনকার ডেল্টা জেড এর নাম দিলাম ডেল্টা জেড টু। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, অ্যাজ ইফ আপনি এইখান থেকে এই পর্যন্ত আসছেন, আপনি যে ঘুর পথে এখানে গিয়ে এখানে আসছেন ভুলে যান, আপনি এই বরাবর একটা র্যান্ডম ডিরেকশনে কিছুটা আসছেন। এই পরিমাণ আসার কারণে টোটাল যে আপনি এই অরিজিনাল এই পয়েন্ট থেকে এইখানে এসে পৌঁছাইছেন, তাতে টোটাল যেই ডেল্টা জেডটা সেটাকে আমরা লিখতে পারি এই দুইজনের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের যোগফল। এই লাল লাইন বরাবর আগানোর সময় ওয়াই কোনো কন্ট্রিবিউট করতেই পারে নাই। ওয়াই এর চেঞ্জের কারণে ফাংশনের বিন্দু মাত্র কোনো চেঞ্জ এখানে হয় না, কারণ ওয়াই এর চেঞ্জও হয়নি এই ডিরেকশন বরাবর। একই আর্গুমেন্টে ব্লু লাইন বরাবর আগানোর সময় এক্স এর চেঞ্জের কোনো এফেক্ট ছিল না। So আপনি এই পিঙ্ক লাইন বরাবর যদি আগান, তাহলে আসলে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দুইটা কন্ট্রিবিউশন এখানে যোগ হচ্ছে। আচ্ছা, এখন
এই ডেল জেড ওয়ানটার পরিচয়টা আসলে কি একটু বোঝার চেষ্টা করি। এই ডেল জেড ওয়ানটা হচ্ছে, আগে দেখেন এই এক্সপ্রেশনটার কথা বোঝেন কিনা, ডেল জেড বাই ডেল এক্স। এই কথাটার মানে কি, এক্স এর প্রতি একক পরিবর্তনের জন্য জেড কতটুকু পরিবর্তন হয়, এক্স এর রেসপেক্টে জেড এর পরিবর্তনের হার। এইটার সাথে যদি আমি এইটুকু আসাতে এক্স কতটুকু চেঞ্জ হয়েছিল, ডেল্টা এক্স পরিমাণ সামনে গেছি মনে করেন, এটার সাথে আমি যদি ডেল্টা এক্স মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি চিন্তা করেন। এটা মিন করতেছে এই ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট রাখছি, ওয়াই কে চেঞ্জ করিনি, ঠিক আমরা রেড লাইন বরাবর আগানোর সময় অ্যাকচুয়ালি যা ঘটছে। আসলে তো ওয়াই চেঞ্জ হয়নি। সো ওয়াই কে আনচেঞ্জ রেখে এক্স এর ভ্যালু প্রতি একক বাড়ালে জেড কত বাড়ে, সেই রেটের সাথে যদি এক্স আসলে কত বাড়ালাম সেটা গুণ করে দিই, তাহলে ছোটবেলার ঐকিক আমি পেয়ে যাচ্ছি যে এই ডেল এক্স পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই কতটুকু পরিবর্তন হইলো। একইভাবে ডেল জেড টুটা কি একটু দেখেন, এটা আসলে ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই। সো এক্স চেঞ্জ হবে না ধরে নিয়ে প্রতি একক পরিমাণ ওয়াই বৃদ্ধিতে জেড কত বাড়ে, সেই রেটের সাথে যদি আপনি ওয়াই আসলে কত বাড়লো গুণ করে দেন, তাহলে করেসপন্ডিংলি জেড আসলে কত বাড়লো সেটা পেয়ে যাচ্ছেন ডেল জেড টু। সো এই দুইটাকে যদি যোগ করেন আপনি পাচ্ছেন হচ্ছে টোটাল ডেল্টা জেড। সো এখন যদি আপনি ওই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরোর কন্ডিশন অ্যাপ্লাই করেন, তাহলে ডেল্টা জেডটা হয়ে যাবে হচ্ছে ডিজেড, আর অন্য দুইটা টার্ম হয়ে যাবে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স, ডেল জেড বাই ডেল ওয়াই ডিওয়াই। সো তার মানে জেড যদি একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, তাহলে আপনার যদি ডিজেড বাই ডিটি টার্মটা দরকার পড়ে, যেখানে হতে পারে এক্স নিজে টি এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই নিজে টি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ডিজেড বাই ডিটিটা আসতেছে হচ্ছে অ্যাকর্ডিং টু এই ফর্মুলা যেটা এই মতো ডেভেলপ করলাম, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স বাই ডিটি, ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিটি। যখন আমি এই ফর্মে ফর্মুলা লিখতেছি আমি তখন কার রেসপেক্টে জেড এর টোটাল ডেরিভেটিভ নিচ্ছি সেটাকে অনুজ্জ রাখতেছি, সাম প্যারামিটার টি এর রেসপেক্টে হতে পারে, এটা এমনকি এক্স বা ওয়াই এর রেসপেক্টে হতে পারে। এক্স এর রেসপেক্টে হলে তখন এই জায়গায় ডিএক্স বাই ডিএক্স ওয়ান এসে পড়বে, অথবা ওয়াই এর রেসপেক্টে হলে এখানে ডিওয়াই বাই ডিওয়াই ওয়ান এসে পড়বে, অথবা থার্ড কোনো প্যারামিটার টি এর রেসপেক্টে হতে পারে। সেইটাই হচ্ছে টোটাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে সম্পর্ক। একজন যিনি কোয়েশ্চেন করছেন, হ্যাঁ, অ্যান্সার পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। স্যার এটা দিয়ে ম্যাথ আসতে পারে বা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস? হ্যাঁ, অফকোর্স আসতে পারে, কেন আসতে পারে না। আমরা টেকনিক্যালি এটা আসলে আহ, আহ, মনে করে দেখেন যে আমরা কিছু চেইন রুলের প্রবলেমও সলভ করছিলাম যেই ক্লাসে আমরা, এটা রেকর্ডিং এমনকি আপনাদের কাছে রয়ে গেছে, যেই ক্লাসে আমরা অয়েলার্স থিওরেম পড়ছিলাম সেই ক্লাসে শুরুতে চেইন রুলের কিছু প্রবলেমও দেখছিলাম। সো টেকনিক্যালি এটা চেইন রুলের আওতায় পড়ে, মানে এমনও হইতে পারে যে এই এফটা আরো কয়েকজনের ফাংশন এবং তারা প্রত্যেকে টি না আরো কয়েকজনের ফাংশন। সো তখন কি হবে সেইটা ওই আমরা ডায়াগ্রাম ড্র করে করে দেখছিলাম যে হয়তো এফটা দুইজনের ফাংশন এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুইজনই হয়তো বা ইউভি এর ফাংশন। তখন আমরা চেইন রুল দিয়ে ডেল এফ বাই ডেল ইউ যদি লাগে তাহলে এই যে দুইটা চেইন ইউ পর্যন্ত যায় কিভাবে অঙ্ক করতে হয় দেখছিলাম, ওই ভিডিওটা একটু দেখে নিয়েন, প্রবলেমস আছে বেশ কয়েকটা ওখানে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। রাইট, মনে হয় আর কেউ কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন না। So একটা কোয়েশ্চেন শুধু আনঅ্যান্সার থাকলো, ইপসানল ডেল্টা টপিক নিয়ে কনফিউশন আছে একজনের, বাট ওইটা কালকে টপিকে নাই বলে আমরা ওইটা নিয়ে বদার করি নেই। তো ঠিক আছে, যদি আর কারো কোনো কিছু ডিসকাস করার না থাকে তাহলে আমার মনে হয় ক্লাসটা এখানে ক্লোজ করতে পারি। আপনারা কালকের এক্সামের জন্য সবাই বেস্ট অফ লাক, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। প্রথম পরীক্ষাটা সবার খুব আহামরি ভালো হয় নাই, সো এবারে পরীক্ষাটা একটু ভালো করা লাগবে, সবাই প্রিপারেশনটা আর একটু ভালো করে নেন, ইনশাল্লাহ কালকে ক্লাসে সবাই ভালো করবেন পরীক্ষায়। আমি তাহলে রেকর্ডিংটা অফ করে ক্লাস ক্লোজ করতেছি।